কিছুক্ষণ আগে আমাকে বিয়ে করে ইপ্তি। বিয়েটা একটা স্বপ্নের মতো ছিল। রাত তখন পৌনে 2টা বাজে। সমস্ত শরীর রক্তে ভেজা। শাড়িটা পরে আছে খাটের একপাশে। ব্লাউজ ছিঁড়ে কয়েক টুকরায় পরিণত হয়েছে। পাশে ইপ্তি ক্লান্ত শরীরে বেঘোরে ঘুমাচ্ছে। হাঁটু বাস করে তার নিচে মুখ লুকিয়ে কাঁদছে নেহা। বিবাহিত জীবনের প্রথম দিনেই বেল্টের আঘাতে ক্ষতবিক্ষত করেছে তার সমস্ত শরীরের প্রতিটি স্থান। হয়তো এটাই তার সারা জীবনের পুরস্কার। তার চেয়েও মনের দিকটা পুরো ছাই হয়ে গেছে। কয়েক ঘন্টা ধরে পানি খায়নি নেহা। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিছানা থেকে নেমে পানি খাওয়ার মতো বিন্দুমাত্র শক্তি নেই। সমস্ত শরীর ব্যথায় কুকড়াচ্ছে। হাত পা সমানে থরথর করে কাঁপছে। পা রক্তে ভিজে গেছে। যাবেই বা না কেন? আজ সে তার স্বামী নামক নরপশুর হাতে রীতিমতো দর্শন হয়েছে। বাবার আদরের কলিজার টুকরা মেয়েটা আজ দর্শিতার খাতায় নাম লিখেছে। বিশ্বাসের ঘরে এত বড় ধোঁকা কল্পনারও বাহিরে ছিল নেহার। আমি নেহা ভালোবেসে বিশ্বাস করে পালিয়ে আসি ইপ্তির কাছে। 5 বছরের রিলেশন ছিল আমাদের। আমাদের দেখা হয়েছিল আমার বান্ধবী সাথীর বাসায়, সাথীর বোনের বিয়েতে। আর এই দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। সেই সূত্র ধরে ইপ্তির সাথে আমার পরিচয়। তারপর বন্ধুত্ব থেকে আস্তে আস্তে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। এই মানুষটাকে নিজের জীবনের চাইতেও বেশি আপন ভেবেছি। ফেসবুকে রাতভর মেসেঞ্জারের বলা কথা, এটা ছিল নিত্যদিনের সঙ্গী। ইপ্তির জন্য কী না করেছি। কয়েকটা বিয়ে ভেঙে দিয়েছি। শেষবারের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, তাই তার আগের দিন রাতে নিজের বাবা মাকে কষ্ট দিয়ে এক কাপড়ে রাতের আধারে পালিয়ে এসেছি। হয়তো তার শাস্তি এটাই পেয়েছি। আমি ভেবেছিলাম ইপ্তির কাছে চলে আসায় সে খুশি হবে, কিন্তু না, সে খুশি হয়নি। বরং আমাকে বকাঝকা করে। বলে আমি বেকার, নিজেই চলতে পারি না, তোমায় নিয়ে কোথায় থাকবো? তুমি চলে যাও নেহা, আমার পক্ষে তোমাকে নিয়ে থাকা সম্ভব না। ইপ্তির এমন কথার জবাবে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, ইপ্তি, তুমি এসব কী বলছো? আমি পালিয়ে এসেছি, তুমি কি সেটা বুঝতে পারছো না? বাবা হয়তো পাগলের মতো খুঁজছে আমাকে, আমাকে পেলে জবাই করে দিবে। তুমি এমনটা করো না। আমি ইপ্তির পা জড়িয়ে ধরে কাঁদতে থাকি। অবশেষে ইপ্তি রাজি হয় আমাকে বিয়ে করবে। আমি চলে আসার 7ম দিনই আমাকে বিয়ে করে। বাসর রাতকে ঘিরে প্রতিটি মেয়ের হাজারো স্বপ্ন থাকে, কিন্তু ইপ্তি সে সমস্ত কিছু এক নিমিষে শেষ করে দিয়েছে। বাসর রাতে ইপ্তি তার রুমে অন্য একটা মেয়েকে নিয়ে উপস্থিত হয়। আমি তা দেখে পুরোই অবাক। ইপ্তিকে জিজ্ঞেস করলাম, কে এই মেয়েটা? এত রাতে তোমার সাথে কি করছে? ইপ্তি হাসল। তারপর মৃদু গলায় বলল, ওর নাম সোনিয়া, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তুমি বিয়ের আগে যা ছিলে তাই? ইপ্তির কথায় অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলাম। ইপ্তি হেসে মেয়েটিকে নিয়ে অন্য রুমে চলে গেল। আধা ঘন্টা পরে শার্টের বোতাম আটকাতে আটকাতে রুমে এসে দরজা লক করে দিল। আমার সমস্ত শরীর শিওরে উঠল। চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, এত বড় ধোঁকা? ইপ্তি আবারও হাসল। ধোঁকার কি দেখলে? আমি এই পর্যন্ত কত মেয়ের সাথে শুয়েছি, তুই সেটা শুনলে তো হার্ট অ্যাটাক করবি। জানিস, আমি মেয়েদের ছাড়া থাকতে পারি না, কেমন জানি নেশা হয়ে গেছে। সি ইপ্তি, সি, তুমি এত নোংরা চরিত্রের। আমি জানতাম না, জানলে এত বড় ভুল কাজ আমি করতাম না। বাবা ঠিকই বলেছিল, যার বাপ মায়ের ঠিক নেই সে কখনো ভালো হতেই পারে না। আমাকে যেতে দাও ইপ্তি, আমি এক মুহূর্ত আর এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ইপ্তি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। ইপ্তি, তুমি যেখানে আছো ওখানেই দাঁড়াও, আমার কাছে একদম আসবে না। ইস, বললেই হলো, আসবো না? বিয়ে করেছি কি কাছে না আসার জন্য? 100 বার আসবো। ইপ্তি কথা বলতে বলতে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর গলায় গাড়ে চুমু খেতে লাগলো। একটানে বুকের উপর থেকে শাড়ি খুলে নিচে ফেলে দিয়ে বলল, উফ নেহা, এভাবে নিজেকে আড়াল করে বাঁচতে পারবে না। এতদিন পরে তোমায় কাছে পেয়েছি, দুজনে আনন্দ ফুর্তি করব তা না, তুমি বাদ সাধছ কেন? হাত সরাও। আমি নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠলাম, কিন্তু ইপ্তির শক্তির কাছে পারছি না। শেষে ইপ্তিকে ধাক্কা মেরে দরজা খোলার চেষ্টা করলে ততক্ষণে ইপ্তি আমাকে ধরে ফেলল। রাগান্বিত হয়ে কোমরের বেল্ট খুলে সমস্ত শরীরে আঘাত করল।
যখন আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম তখন আমাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে জোর করে দর্শন করলো। হ্যাঁ, এটাকে তো দর্শনই বলে। এটা কোনো স্বামীর ভালোবাসা হতে পারে না। নিজের চাহিদা পূরণ হয়ে গেলে ক্লান্ত শরীরে বলল, চিন্তা করিস না, খুব শীঘ্রই তোকে বিক্রি করে দিব বলে ওপাশ ফিরে শুয়ে পড়ল। আমার বুকটা হাহাকার করছে। বিক্রি করে দিবে কেমন কথা বলল? তার মানে কি নারী পাচারকারী? শেষে কিনা আমি একজন মানুষকে ভালোবেসে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। দীর্ঘশ্বাস নিয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকলাম। ইচ্ছে করছে এখনই ফ্যানের সাথে ঝুলে পড়ি। না, এভাবে বসে থাকলে চলবে না। যেভাবে হোক আমাকে এখান থেকে বের হতে হবে। রাত প্রায় 3টা বাজে। বিছানায় এলো চুলে ছেঁড়া ব্লাউজে বসে বসে কাঁদছে নেহা। হঠাৎ করে আড়মোড়া দিয়ে চোখ মেলে তাকিয়ে কুৎসিত হাসি দিল ইপ্তি। মুখের দাঁতগুলো বের করে ইশারায় চুমু চড়ে মেরে শোয়া ছেড়ে আস্তে আস্তে উঠে নেহার কোলে শুয়ে পড়ল। হাত দিয়ে গাল স্পর্শ করতে আনিজে ফিল করে ঝাঁঝিয়ে উঠল নেহা। ইপ্তি নেহার গাল ধরে মাথাটা নিচু করে ঠোঁটের ভিতর নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নেহা এবার বিরক্ত সুরে বলল, এনাফ ইপ্তি, এসব কি করছ? প্লিজ ইপ্তি, এমনটা করো না। আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। তাহলে এটা কেমন ভালোবাসা ইপ্তি, বলতে পারো? চোখের পানি এক হাত দিয়ে মুছতে মুছতে গলায় বারবার ডোক গিলে বলছে নেহা। ইপ্তি আবার শোয়া ছেড়ে উঠে নেহার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমার কাছে এসব ভালোবাসা বলে কিচ্ছু নেই। আমি শুধু চিনি টাকা আর নারী। টাকা থাকলে নারীর অভাব নেই, তাই ছোটো থেকে টাকার পিছনেই আমি ছুটছি। ইপ্তি, আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে বাড়ি ছেড়ে চলে এসেছি, তার প্রতিদান তুমি এভাবে দিলে? তুমি চিন্তা করে দেখো, আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভেবে দেখো আমি এই মুহূর্তে কতটা অসহায়। ইপ্তি, তুমি তো আমাকে বিয়ে করেছ, তাহলে আমার কথা চিন্তা করে একবারের জন্য এসব ছেড়ে দাও। তুমি কষ্ট করে সৎভাবে যতটুকু আয় করবে আমি তাতেই সন্তুষ্ট থাকব। তুমি প্লিজ আমাকে গ্রহণ করো। তোমার অতীত কখনো আমি টেনে আনবো না আর। ইপ্তি বিছানায় বসে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। মনে হচ্ছে নেহার কথা তার কানেই লাগছে না। নেহা ইপ্তির গায়ে হাত দিতে হাতটা ছিটকে সরিয়ে দিল। নেহা, তুমি কানের কাছে বসে এসব প্যান প্যান করা বন্ধ করবে, নাকি কানের নিচে দিব একটা? প্লিজ ইপ্তি। ইপ্তি সিগারেটটা নিভিয়ে নেহাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। নেহা বুঝতে পেরে কোনো বাধা দিল না, জানে বাধা দিলেও কোনো লাভ নেই। ইপ্তি আবারও নেহার সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হলো। নেহার ভীষণ কষ্ট লাগলো, তবুও কিছু বলতে পারল না। সব কষ্ট বুকে চাপা দিল। ইপ্তির চাহিদা পূরণ হলে নেহাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। বিছানার এক কোণে হেলান দিয়ে বসে থাকলো নেহা। কখন জানি ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে প্লেট গ্লাসের টুনটুন শব্দে ঘুম ভাঙল নেহার। তাকিয়ে দেখে নাস্তা হাতে নিয়ে বিছানার পাশে টেবিলে রাখছে ইপ্তি। নেহাকে সজাগ দেখে গায়ের উপরে টি শার্ট ছড়ে দিয়ে বলল, কাপড়টা চেঞ্জ করে টি শার্ট পরে এসো। না না মানে? জলদি যাও, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। আমি নাস্তা খাবো না, আমাকে তুমি মুক্তি দাও। ইপ্তি হাসল। নেহা, কি চাও তুমি? আবার বলো। আমি মুক্তি চাই ইপ্তি, মুক্তি চাই। আমি জানি তুমি শুধরাবে না, তুমি নষ্ট হয়ে গেছো। যার জন্মেরই ঠিক নেই তার চরিত্র কখনো ঠিকই হয় না। নেহা, তুমি কিন্তু তোমার অধিকার লঙ্ঘন করছো। মুখে যা আসছে তাই বলছো। আবার যদি এই ধরনের কথা বলো তাহলে কিন্তু তোমাকে চড় মেরে গাল ফুলিয়ে দিব। এবার নেহা আরও ক্ষিপ্তভাবে চেঁচিয়ে বলল, 100 বার বলবো আমাকে মুক্তি দাও। আমি আর এই নরকে থাকতে চাই না। ইপ্তির হাতে পানির গ্লাস ছিল, সেটা হাতের ভিতরে ভেঙে ফেললে নেহা বলে উঠল, গ্লাসটা ভেঙে ফেললে কোনো লাভ নেই, তার চেয়ে আমাকে মেরে ফেলো, আমি মরতে চাই। ইপ্তির হাত বেয়ে রক্ত ফিনকে দিয়ে পড়ছে। এতক্ষণ নেহা বুঝতে পারেনি ইপ্তির হাত কেটে গেছে। যখনই বুঝতে পারলো তখনই বিছানা থেকে নেমে ইপ্তিকে ধরে বিছানায় বসালো। এটা তুমি কী করলে ইপ্তি? নিজেকে শাস্তি দিয়ে লাভ কি? তার চেয়ে বরং আমাকে মেরে ফেলো, না হয় তুমি শুধরে যাও। নেহা প্যান প্যান করা যদি বন্ধ না করো তাহলে কিন্তু সত্যি তোমাকে মেরেই ফেলবো। হ্যাঁ মারো, আমাকে মেরে ফেলো, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, এমন জীবন আমি চাইও না। ইপ্তি নেহাকে সরিয়ে দিয়ে রুম আটকে বাহিরে চলে গেল। নেহা আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ঝর্নার পানি ছেড়ে দিয়ে হাত পা চড়ে ফ্লোরে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। এত বড় ভুল সে কী করে করলো?
5 বছর রিলেশন করেও কি করে বুঝতে পারলো না মানুষটা এত খারাপ? কি করে বুঝতে পারলো না মেয়েদের সাথে সে শারীরিক সম্পর্কে জড়িত? কেন বাবা মার কথা শুনলো না? কেন এত ভালো ছেলের সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও ইপ্তির কাছে চলে এলো? সব কিছু ভাবতে ভাবতে কেমন জানি মাথা খারাপ হয়ে যায়। নেহার বান্ধবী প্রিয়া বারবার করে বুঝিয়েছিল ইপ্তি ভালো ছেলে না। প্রিয়ার কথা তখন ভ্রুক্ষেপ তো করলই না, বরং বান্ধবীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কি দেখেছিল সে ইপ্তির মাঝে? ভালোবাসায় অন্ধ হয়ে আজ সে নষ্ট হয়ে গেছে, দোষীদের খাতায় নাম লিখিয়েছে। ইপ্তি ভালোবাসার নামে এত বড় ধোঁকা দিবে কল্পনাও করতে পারেনি নেহা। দীর্ঘ 2.5 ঘন্টা ঝর্ণার নিচে বসে থেকে শুধু চোখের পানি আর নাকের পানি একাকার করে বেরিয়ে আসে। টি শার্টের সাথে প্লাজো পরেছে নেহা, এমন পোশাক কখনোই পরেনি, তাই খুব আনইজি ফিল করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। এতক্ষণ গোসল করে সে বুঝতেই পারল না। পেটে ভীষণ খিদে পেয়েছে। সকালে এক ফোঁটা জলও সে খায়নি। টেবিলের উপরে দেখে নাস্তার প্লেট। আস্তে আস্তে এগিয়ে গিয়ে প্লেটে নিয়ে বিছানায় বসল। পরোটার বাজে ছিল, নাস্তা খেতে বসল। তখনই ডোর খোলা শব্দ পেয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো নেহা। ইপ্তি এসেছে দেখে অনেকটা ভয় পেল নেহা। তাকিয়ে দেখে সে রাগান্বিতভাবে তার দিকে এগিয়ে আসছে। নেহার পাশে বসে হাত ধরে বলল, সন্ধ্যার পরে সালমান ভাই আসবে, একটু ভালো করে সাজগোজ করে নিও। সালমান ভাই আসবে কথাটা শুনে চমকে উঠল নেহা। তারপর বলল, সালমান ভাই আসবে মানে? মানে আবার কি? আজকে রাতে তোমার কাছে থাকবে, তার বিনিময়ে সে এক রাতের জন্য 10,000 টাকা দিবে। বুঝতে পারছো? 10,000 টাকা। যদি তাকে খুশি করতে পারো তাহলে সে তোমার রেগুলার কাস্টমার হবে। তবে হ্যাঁ, টাকাটা কিন্তু সমান ভাগে ভাগ হবে, তোমার অর্ধেক আর আমার অর্ধেক। কথাগুলোর সাথে সাথে ইপ্তির গালে থাপ্পড় বসিয়ে দিল। সি ইপ্তি, সি, তুমি শেষমেশ কিনা আমাকে দিয়ে দেহ ব্যবসা করতে চাচ্ছ? আমাকে কি তুমি বেশ্যা ভাবছ? বিয়ে করে বউকে দিয়ে এসব কাজ করাতে চাচ্ছ? তাতে কি তোমার লজ্জা করছে না? কেমন পুরুষ তুমি? তোমার মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। ইপ্তি নেহার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে চুলের মুঠি টেনে ধরে বলল, তোকে ভালো কথা বললে গায়ে লাগে না তাই না? মার খেতে ইচ্ছে করে অনেক? ঠিক আছে, তোর ইচ্ছেই পূরণ করব। নেহাকে ইচ্ছে মতো কিল ঘুষি মারতে লাগলো ইপ্তি। ও মাগো বলে কষ্টে কুকিয়ে উঠল নেহা। নেহা কোনো প্রতিবাদ করছে না। প্রতিবাদ করেই বা কী হবে? জানোয়ার রূপী মানুষটা কখনোই ভালো হবে না। ইপ্তি নেহাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। নেহা এবার চিৎকার করে বলল, ইপ্তি প্লিজ আমাকে ছেড়ে দাও, না হলে আমাকে মেরে ফেলো। ইপ্তি নেহার গলাটা দুহাত দিয়ে চেপে ধরল। আর একটা কথাও বলবি না। ছোটবেলায় মা বাবাকে দেখিনি, রাস্তায় বড় হয়েছি, তাই আমার সামনে এসব ন্যাকা কান্না করলে কোনো লাভ নাই, কারণ এসবে আমি অভ্যস্ত না। নেহা আবার বুঝতে পারলো ইপ্তিকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ ইপ্তি এখন মানুষরূপী জানোয়ার হয়ে গেছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে? ইপ্তি তো আমাকে ছাড়বে না। ইপ্তির ফোন বেজে উঠল। সাথে সাথে নেহাকে ছেড়ে দিয়ে পকেট থেকে মোবাইলটা হাতে নিল। সালমান সাহেবের নাম্বার দেখে দাঁত বের করে হাসতে আরম্ভ করলো। এই দেখ, বলতে না বলতে সালমান সাহেবের কল এসে গেল। কলটা রিসিভ করে ফোনটা নিয়ে পাশের রুমে ঢুকলো। কিছুক্ষণ বাদে ইপ্তি হাসতে হাসতে বেরিয়ে আসলো। নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ইপ্তি এসে চেয়ার টেনে বসলো। নেহা কোনো ঝামেলা চায় না, কিন্তু আগেই বলে দিলাম সুন্দর পরে কাস্টমার আসবে, তাই সব কিছুর প্রস্তুতি নিয়ে রাখ। নেহা কোনো জবাব দিল না। নীরবে কথাগুলো সহ্য করছে নেহা। কিছু বলার নেই বা কিছু করারও নেই। নেহা সিদ্ধান্ত নিল অন্য পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। নেহার সমস্ত শরীর ব্যথায় জ্বলছে, হাত পা ফুলে গেছে। বিছানা থেকে নেমে আলমারির কাছে যেতে পারছে না, পা টেনে টেনে হাসছে। শরীরের ভিতরে জ্বালা পড়া করছে। সুইসাইড করার মতো কোনো জিনিস খুঁজে পাচ্ছে না। উফ, কি যন্ত্রণা! কষ্টে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বিকেল গনিয়ে সন্ধ্যা হয়ে এলো। বুকের ভিতরে ধপধপ করছে। আজানের পরে দরজা খোলার শব্দ পেলে আতকে ওঠে। ভয়ে চুপচাপ হয়ে খাটের এক কোণে গাপটি মেরে বসে রইল নেহা। ভিতরে ইপ্তি আসলো, সাথে আরেকজন ছেলে। বুঝতে পারলো ইনিই মনে হয় সালমান সাহেব। ইপ্তি এগিয়ে এসে বলল, তোমাকে কি বলে গিয়েছিলাম? রেডি হওনি কেন? উনি তো চলে এসেছে, এখন কি করব? নেহা নিশ্চুপ হয়ে বসে আছে। কোনো কথা বলছো না কেন? মেজাজ গরম করবে না বলে দিলাম। কাস্টমারের সামনে এসব করলে চলবে না। যাও রেডি হয়ে এসো। নেহা এবারও কোনো কথা বলছে না।
ইপ্তি গায়ে হাত তুলতে নিলে সাথে আসা লোকটি ইপ্তির হাত ধরে ফেলল। এসব কি হচ্ছে? স্যার জানতে পারলে ভীষণ রাগ করবে। আপনি আপনার টাকা পেয়েছেন না? তাহলে এখন থেকে এই মেয়ের গায়ে হাত তোলার অধিকার আপনার নাই। আপনি এখন আসতে পারেন। একটু বাদে চার্জ চলে আসবে। ইপ্তি নেহার দিকে এক পলক তাকাই, তারপর রুম থেকে চলে যাই। লোকটি নেহার সামনে এসে বলল, আমি সালমান। আমি কিন্তু আপনার কাস্টমার না, আমার স্যার আপনার কাস্টমার। দয়া করে একটু ধৈর্য ধরুন স্যার না আসা পর্যন্ত। তিনি জরুরি একটা মিটিংয়ে আটকা পড়েছে, তাই আসতে একটু লেট হবে। সালমান সাহেবের কথায় অনেকটা রাগ হলো। ভাবল তিনি আমাকে বেশ্যা ভাবছে। যা বলার তা স্যারকে বলবো। এর কাছে বলে কোনো লাভ নাই। নেহা করুণ স্বরে বলল, আপনার স্যারকে? স্যার তো স্যারই হয়। আমি তার অফিসের পার্সোনাল সেক্রেটারি। আমার কথায় তিনি সব কাজ করেন। এই যে আপনার ঠিকানাটাও আমার দেওয়া। আমি বলেছি আপনার সম্পর্কে, যদিও আমি আপনাকে চিনি না, কিন্তু ইপ্তিকে চিনি। আমি এটাও জানি ইপ্তির জিনিসগুলো সব একের মাল হয়, সব যাচাই বাছাই করা। ইপ্তি সব জিনিসই আমি ছুঁয়ে দেখেছি। শুধুমাত্র এটাই প্রথম যেটা আমি আমার স্যারের জন্য বরাদ্দ করলাম। জানেন, আমার স্যার খুব ভালো মানুষ। জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে রিলেশন করেনি। এই প্রথম আমি তাকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে এসেছি। নেহার প্রচণ্ড রাগ উঠেছে এই সালমানের ফ্যানফ্যানানিতে। সব ছেলেদেরই আমার সেনা আছে, সবাই এক নায়ের মাঝি। যাকে বিশ্বাস করে বিয়ে করলাম সে তো আমার সাথে প্রতারণা করলো। তাহলে আর কাকে বিশ্বাস করব? বিশ্বাস জিনিসটা মন থেকেই উঠে গেছে। সালমানকে ধমকের সুরে বললাম, থামুন তো। আপনার স্যার এত ধোয়া তুলসী পাতা হলে আমার কাছে কী করতে এসেছে? সব পুরুষ মানুষই এক, সবাই শুধু মেয়েদের শরীর চায়। যতদিন শরীর আছে ততদিন তাদের চাহিদা আছে, বুঝলেন? আপনার স্যারের চরিত্রের সার্টিফিকেট আমার প্রয়োজন নেই। আপনি এবার আসতে পারেন। আপনার স্যার আসুক, তখন তার কাছেই বলবো। আচ্ছা ঠিক আছে। সালমান সাহেব চলে গেল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো বাহিরে। গাড়ি থামার শব্দে নেহা বুঝতে পারলো নিশ্চয়ই তার স্যার এসেছে। নেহা মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখলো। বাহিরে পায়চারি করছে সালমান। তখনই গাড়ির শব্দে সামনে তাকিয়ে দেখে তার স্যার গাড়ি থেকে নেমে এদিকে আসছে। তারপর সালমানের পাশে এসে দাঁড়িয়ে বলল, আমার তো আনইজি লাগছে। মেয়েটি কেমন দেখতে? স্যার আপনাকে বলে বোঝাতে পারবো না। এক কথায় অসাধারণ দেখতে। চোখ দুটো ভীষণ মায়াবী। দেখলে মনে হয় না যে প্রস্টিটিউট। যদি বিয়ে না করতাম তাহলে এই মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে যেতাম। স্যার আপনাকে বলেছিলাম না, একটা মেয়ে আপনাকে রিজেক্ট করেছে তো কি হয়েছে? হাজার হাজার মেয়ে আপনার পায়ের নিচে এনে রাখবো। স্যার শুধু এটাই ভাববেন যে মেয়ে বিয়ে ঠিক হওয়ার পরে প্রেমিকের কাছে চলে যায়। তাকে বিয়ে করার চেয়ে বেশ্যের সাথে রাত কাটানো অনেক ভালো। চলেন স্যার। সালমানের পিছন গেল সেই স্যার। রুমে ঢুকে সালমানকে ইশারায় চলে যেতে বলল। সালমানও চলে গেল। আস্তে আস্তে এগিয়ে যায় আতিক। হ্যাঁ, আমি আতিক, সালমানের স্যার। এই যে শোনো। মুখটা ঘুরিয়ে সালমানের দিকে তাকায় নেহা। জি, আমি আতিক। আপনি আতিক, তাতে আমার কি? বলুন কি বলবেন? আমি তোমাকে এক রাতের জন্য টাকা দিয়ে ভাড়া করেছি। বাহ, ভালোই তো। কি গর্ব না, এক রাতের জন্য একটা মেয়েকে ভাড়া করেছেন। লজ্জা করে না আপনার? লজ্জা? কিসের লজ্জা? তাছাড়া তুমি এত কথা কেন বলছো? টাকা কি কম হয়েছে? তা আরও লাগলে বলো, তাও দিব। আপনার টাকার খুব অহংকার, তাই না? এত টাকা যখন আছে তাহলে স্ত্রীর কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছেন? আমি অবিবাহিত। ও, তাহলে বিয়ে না করে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে বেড়াতে লজ্জা করে না? যখন বিয়ে করবেন তখন আপনার বউ তো আপনাকে ভার্জিন মনে করে ঠকবে। তাহলে আপনার এত টাকা থেকে কী লাভ? আতিক রাগে জ্বলছে নেহার কথা শুনে। একটা বেশ্যা মেয়ে হয়ে তাকে এত কথা শোনায়। আমি একদিনের রেট 10,000 দিলাম, তাতেও হয়নি। কয় বেটা আছে এত টাকা দেয়? 200 টাকা দিলে হাজার হাজার বেশ্যাদের লাইন পড়ে যায়। আর এ কি না? আতিক নিজের রাগ কন্ট্রোল করে বলল, হ্যাঁ টাকা আছে বলেই তো 10,000 দিয়ে এক রাতের জন্য শুতে এলাম। যদি শুয়ে ভালো লাগে তাহলে রোজ আসবো তোমার কাছে। আর প্রয়োজন হলে একবারের জন্য টাকা দিয়ে আমার রুমে নিয়ে যাব সারা জীবনের জন্য। প্রতিদিন তোমার সাথে শোবো আর বিয়ে শাদী করবো না। নেহা তো পুরোই অবাক। কি বলে এই আতিক স্যার? নেহার মুখের দিকে একবার ভালো করে খেয়াল করলো আতিক। চেহারা দেখলে বোঝা যায় বয়স বেশি হবে না, 18 থেকে 20 বছর হতে পারে। চেহারাটা বড্ড মায়াবী। নেহা মনের বলেও আতিকের দিকে তাকাচ্ছে না। মনের মধ্যে ভয় কাজ করছে। মাথার ভিতরে শুধু একটাই ব্যাপার কাজ করছে, সেটা হলো পালানো।
যেভাবেই হোক ইপ্তির এখান থেকে সে পালাতে হবে। বিয়ের 3 দিনের মাথায় সে অন্য একটা পরপুরুষ নিয়ে এসেছে আমাকে বুক দখল করার জন্য। কাল সে আরেকজন পুরুষকে নিয়ে আসবে বেশি টাকা পেলে। এসব লোক যে কোনো কিছুই করতে পারবে, একবারও পিছপা হবে না। নেহার আগে লোকে আতিকের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সম্পর্কে কিছু জানেন? আমি কে বা আমার পরিচয়? দেখো, আমার এসব বিষয়ে কোনো ইন্টারেস্টে নেই। তুমি কি বা কোথা থেকে এসেছো বা এ রাস্তায় কেন এসেছো তা জানারও প্রয়োজন নেই। তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে চাই। আতিকের কথায় নেহা বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারছে না, চুপচাপ বসে আছে। আতিক আবারও বলল, তোমার নীরবতাকে কি পজিটিভ ধরে নিব? নেহা কোনো কথা বলছে না। নেহার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এখান থেকে বের হওয়া। দরজায় ঠক ঠক শব্দে আতিক সাহেব পিছনে তাকিয়ে তারপর দরজা খুলে দিল। সালমানকে দেখে পুরো মেজাজ গরম হয়ে গেছে। সালমান, তুমি এখানে কি চাও? স্যার, বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে ওই যে ইপ্তি হারামজাদাটা টাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। পুরো টাকাটা এখনই দিতে বলছে। তুমি দাঁড়িয়ে কেন? এখনই পেমেন্ট করে দাও। আরেকটা কথা, ইপ্তিকে বলবে কালকে সকালে তার সাথে আমার জরুরি কথা বলার আছে। সকাল 11টার দিকে অবশ্যই এখানে উপস্থিত থাকতে বলবে, আর সাথে তুমিও। আরেকটা কথা, তুমি তো ভালো করে জানো আমি এক কথার মানুষ, যা বলি তাই করি। সালমান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আতিক গলা ছেড়ে চেঁচাচ্ছে। আতিককে দিকে একদম ভ্রুক্ষেপ না করে কাল সকালে দেখা হবে বলে চলে যায় সালমান। সালমান চলে গেলে আতিক দরজাটা আটকে দিলে চমকে উঠল নেহা। বয়ে একদম গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই যে শোনো, এত ভাব নেওয়ার কিচ্ছু নেই। তুমি জাস্ট প্রস্টিটিউট। তোমার কাজ হলো কাস্টমারদের খুশি রাখা, তা না করে মুখ ভার করে বিছানার উপর বসে কেন আছো? তোমাকে যে একদিনের জন্য 10,000 টাকা দিয়ে কিনলাম, তার দিকে কি খেয়াল নেই তোমার? নাকি আমার টাকাটা ফুটা চলবে না? শোনো, জলদি শাড়িটা খোলো। আতিকের এমন কথায় নেহা দ্বিতীয়বারের মতো চমকে উঠল, চোখের পানি ছেড়ে দিল। আতিকের আবার মেজাজটা পুরো গরম হয়ে গেছে, মাথাটা টকবক করে পড়ছে। এই শোনো, ন্যাকামি বন্ধ কর, না হলে চড় দিব। বেশ্যাদের এসব মানায় না। তোর কাজ শুধু পোশাক খোলা শুয়ে থাকা। নেহা কোনো উত্তর দিচ্ছে না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। আতিক এবার না দাঁড়িয়ে সোজা নেহার একদম কাছাকাছি গিয়ে বসলো। বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরাতে নিতলেই হাতের মাঝে গরম কিছু অনুভব করলো। সাথে সাথে হাতটা সরিয়ে নিল। এবার কপালে হাত দিল। ভালো করে তাকিয়ে দেখে নেহা কেঁদেই যাচ্ছে। নেহা, নিশ্চুপ নেহা। আতিক আবারও বলল, নেহা, তোমার গা তো দেখছি বড্ড গরম। কবে থেকে জ্বর? নেহা এবার মুখ খুলল। কাল থেকে। ডাক্তার দেখাওনি? না। কেন? ডাক্তার কে দেখাবে? তুমি? আমি? হ্যাঁ। টাকা? তুমি যে টাকা ইনকাম করো তা দিয়ে দেখাবে। এত টাকা দিয়ে কি করবে? আমি টাকা কোথায় পাবো? নেহা, আমি কিন্তু অভিনয় পছন্দ করি না, তাই আমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি হয়তো তোমার আর 10টা কাস্টমারের মতো সুন্দর নই, কিন্তু মন বলে তো একটা জিনিস আছে। তাই আমার কাছে ফ্রেন্ডস হিসাবে সব কিছু শেয়ার করতে পারো। নেহা আবারও কাঁদছে। নেহার কান্না দেখে আরও তীব্র রাগে ফসফস করছে আতিক। হাতের কাছে গ্লাসটা ছুঁড়ে মেরে ভেঙে ফেলল সে। ইচ্ছে করছে নেহাকে জবাই করতে। নেহা, তোমাকে ভালোভাবে বুঝালে কথা কি তোমার কানে যায় না? আমাকে রাগাবে না, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। নেহা আবার চোখের পানি দুহাত দিয়ে মুছে রক্ত জবা ফুলের নেয়। চোখ লাল করে দাঁত খিটমিট করে আতিকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলুন তো, সব পুরুষের জাতগুলোই কি এমন নোংরা হয়? মেয়েদেরকে বোঝার মতো কি আল্লাহ এদের জ্ঞান শক্তি দেয়নি? আগে মাঝে মাঝে ভাবতাম পুরুষ হলেই বোধহয় ভালো হতো, কিন্তু না, এখন ভাবি পুরুষ হয়ে জন্ম না হয়ে ভালো হয়েছে। আচ্ছা আতিক স্যার, আপনি তো দেখতে শুনতে ভালো, তাই না? তাহলে সব জেনে শুনে আমার মতো পতিতার কাছে কেন এসেছেন? আপনি তো আসার আগে সব জেনে এসেছেন। তাহলে বলুন তো, আমি কত বছর ধরে এই লাইনে এলাম? বেশ্যার আবার কি ভাব, আমার কাছে নিজের সার্টিফিকেট চাইছে। শোন, তোমার সম্পর্কে জানার আমি প্রয়োজন মনে করিনি। তোমার টাকা চাই, আমার চাই মনের শান্তি। আমি মনের শান্তি খুঁজতে তোমার এখানে এসেছি। এছাড়া আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তাছাড়া স্ত্রী যদি থাকে তবুও পুরুষ মানুষেরা তোমাদের কাছে কেন আসে জানো? মাথা উপর নিচ করে নাবোধক উত্তর দিল নেহা। কারণ সে তার স্ত্রীর কাছ থেকে সুখ পায় না, সুখের জন্য সে পতিতালয়ে আসে। পুরুষরা বাসায় সুখ পায় না বলেই তো পতিতালয়ে আসে, একটু সুখের জন্য, শান্তির জন্য। না হলে তো এখানে কেউ আসতো না। কাস্টমার আসে বলেই আজ তোমরা পতিতা।
কেউ স্বেচ্ছায় এই লাইনে আসে না। তুমি এ লাইনে কেন এসেছ? কথাটা বলতে বলতে সিগারেট জ্বালিয়ে টান দিল আতিক। নেহা আবারও বলতে শুরু করলো, আপনি আমার সম্পর্কে যা ভাবছেন কোনোটাই সত্যি না। আমি কোনো পতিতা নই। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, আর সেটা হলো ইপ্তিকে বিশ্বাস করে। ইপ্তি আমার স্বামী। আমি রাতের আধারে পালিয়ে এসেছিলাম ইপ্তির কাছে। পালিয়ে আসার শাস্তি ইপ্তি ভালো করেই আমাকে দিল। ইপ্তি আমাকে কখনো ভালোবাসেনি। আমি ধোঁকা খেয়েছি ইপ্তির কাছে। বেইমানি করেছে আমার সাথে, বলে ডুকরে কেঁদে উঠল নেহা। নেহার কান্না দেখে আতিকের ঠোঁট থেকে সিগারেট পড়ে যায়। এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে আতিক। আতিকের মুখটা অন্ধকারে চেয়ে গেছে। নেহা মাথা নিচু করে চোখের জল ফেলছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। টেনশনে মাথাটা টকবক করে পড়ছে। বুকের বাপাসটা সিনসিন করে ব্যথা করছে। নেহা আবারও বলতে শুরু করলো, স্যার, আপনি মনে করেছেন আমি প্রস্টিটিউট, তাই না? আসলে এমনটা ভাবারই কথা। আমাকে যে অবস্থায় আপনি দেখেছেন তাতে পজিটিভ ভাবার কোনো রাস্তাই নেই। আমার আজ মা বাবার কথা না শোনার ফলে এমনটা হয়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। জানি আমি যতবার চিৎকার করে কাঁদবো আপনার ততবার আনন্দ লাগবে। ভাববেন আমি অভিনয় করছি, মিথ্যে বলছি। আমার মুখের দিকে তাকিয়ে একটু লক্ষ্য করে দেখুন তো, আসলে কি আমাকে বেশ্যা মনে হচ্ছে? যদি বেশ্যা মনে হয় তাহলে ধরে নিব আমি বেশ্যা। নেহার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। কথাগুলো বলতে নেহার গলাটা আটকে যাচ্ছে। আতিক টিস্যু এগিয়ে দিয়ে নেহাকে বলল, নাও পানিটা মুছে ফেলো। প্রয়োজন নেই কারো সহানুভূতির। আপনি লাইট বন্ধ করে দিন, আমি কাপড় খুলে ফেলছি। আমাকে 10,000 টাকা দিয়ে এক রাত ভোগ করার জন্য কিনেছেন না? জলদি চলে আসুন। আমার শরীরটাকে যত খুশি ততবার নিজের চাহিদা মিটিয়ে নিন। আপনার টাকা তো আর ফুটা না, একদম অরিজিনাল টাকা। প্লিজ স্যার, আসুন। আতিক মনোযোগ সহকারে নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের ভিতরে কিছু একটা চলছে তার। নেহার কথায় সত্যতা প্রমাণ পাচ্ছে। আতিক চশমার ফ্রেমটা হাত দিয়ে ঠিক করে জোর গলায় বলল, মানুষের পোশাক আর কথাবার্তা দেখে ভালো মন্দ বিচার করা যায় না, তেমনি তোমার মুখ দেখেও কিছু বোঝা যাবে না। তবে হ্যাঁ, তোমার কথাগুলো আমার কাছে অনেকটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না। এখন সময় নষ্ট না করে লাইট বন্ধ করে আসেন। আতিক গম্ভীর গলায় বলল, নেহা, তুমি আমাকে যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ না। নেহা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি, বলে রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা লক করে চলে যায় আতিক। ব্যাবলার মতো তাকিয়ে থাকে নেহা। পাশের রুমের নিচতলার ফোনে কথা বলছে ইপ্তি। আতিক দূর থেকে দেখে ইপ্তির কাছে গেল। আতিককে দেখে ইপ্তি ফোন কান থেকে নামিয়ে বলল, কি হয়েছে? আতিক ইশারায় বলল, কথা বলা বন্ধ করতে, জরুরি কথা আছে। ইপ্তি ফোনটা কানে ধরে বলে, পরে কল দিচ্ছি, বলে কলটা কেটে দেয়। ইপ্তি বেশ টেনশন ফিল করছে। আমতা আমতা করে বলল, কোনো সমস্যা হয়েছে স্যার? নেহা কি আপনাকে কাছে যেতে দেয়নি? আসলে মেয়েটা এই লাইনে একদম নতুন তো, তাই একটু আনইজি ফিল করছে। কয়েকবার ফিজিক্যালি অ্যাটাচড হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আতিক রাগান্বিত হয়ে সামনে রাখা চেয়ার টেনে ইপ্তির সামনে বসল। নেহাকে আমার ভীষণ ভালো লাগছে, তাই নেহাকে একবারের জন্য আমার কাছে নিয়ে যেতে চাই। ইপ্তি হতভম্ব গলার স্বর নিচু করে বলল, স্যার, একেবারে না নিলে হয় না? আপনার যখন মন চাইবে তখন না হয় এসে। না, হয় না। নেহাকে আমার এতটাই ভালো লাগছে যে যেটা বলে বোঝানো সম্ভব না। তাছাড়া আমি চাই না যে নেহাকে অন্য কেউ ইউজ করুক। এখন তুমি বলো নেহার রেট কত? তবে আরেকটা কথা, আমি কিন্তু সত্যিটা জানতে পেরেছি তুমি নেহার সাথে কি করেছো। আশা করি এমন ডিমান্ড করবে না যেটা একদম বেমানান। আমি কিছু বলতে চাচ্ছি, বুঝতে পারছো নিশ্চয়ই? ঠিক আছে, তবে কাল রাতে এসে নিয়ে যাবেন। আজকে আপনি চলে যান। না, তোমায় কি বললাম? কথা কানে যায়নি? আমি নেহাকে আজই নিয়ে যাব, কারণ শিয়ালের কাছে মুরগি বর্গা দেই না। রেট বলো। আপাতত 5 লাখ দিন, তাহলেই হবে। আবার পরে যা লাগবে সে নিব। আপাতত বলতে কোনো শব্দ নেই। এখনই একেবারে সব হিসেব মিটিয়ে দিয়ে নেহাকে নিয়ে চলে যাব। শোন, 5 লাখ টাকা তুমি কাল সকালে ক্যাশ হিসেবে হাতে পাবে। সালমান এসে টাকাটা বুঝিয়ে দিয়ে যাবে। তাহলে 5 লাখে হবে না, আরও লাগবে? 5 লাখের বেশি একটা টাকাও পাবে না। তুমি যে নেহাকে প্রতারণা করে বিয়ে করেছো, তার উপর আবার বিক্রি করে দিচ্ছ। পুলিশ যদি জানতে পারে তাহলে তোমার কি হবে? ধারণা আছে কোনো? সরি স্যার, আপনি যা বলেছেন তাই হবে। আমার আর কিছু লাগবে না। কয়েকদিনের ভিতরে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে, চিন্তা করো না। স্যার, একটা সত্যি কথা বলবো? হ্যাঁ, অবশ্যই। আসলে নেহাকে আমি বিয়ে করিনি। বিয়েটা একটা নাটক ছিল। আমাদের কোনো বিয়ে হয়নি। আতিকের আবার মেজাজটা তুঙ্গে উঠল। ইপ্তির শার্টের কলার ধরে টেনে ঝাঁকিয়ে বলল, হারামজাদা,
তুই কি মানুষ? বিয়ে না করে মেয়েটির সাথে রাত কাটিয়েছিস? তোর ভিতরে কি রক্ত মাংস আছে? আমার তো মনে হয় নাই। তোকে জবাই করে তোর রক্তটা পরীক্ষা করতে ইচ্ছে করছে। মানুষ কি করে এতটা নোংরা হয়? শোন, আমি কোনো ঝামেলা করতে চাই না। কালকে সকালে টাকা পেয়ে যাবে। আর আমি এ ধান্দায় নতুন হলেও মন বলে কিছু একটা আছে, তাই এখনও সময় আছে, ভালো হয়ে যাও। ইপ্তি বুঝতে পারলো এখানে ঝামেলা করলে জেল খাটতে হবে, তার সে যা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি। ইপ্তি, আমি কালকে সকাল হলেই নেহাকে এখান থেকে নিয়ে যাব। টাকা হাতে থাকলে 1 সেকেন্ডও রাখতাম না। দরজায় খটখটানির শব্দে নেহার সমস্ত শরীর কেঁপে উঠল। বুঝতে পেরেছে আতিক স্যার এসেছে, তবুও মনের মাঝে সংকোচবোধ কাজ করছে। দরজা খুলে ভিতরে ঢুকলেন আতিক। নেহার দিকে এক পলক তাকিয়ে দরজাটা আটকে দিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাহিরে একটু বাতাস নেই, সমস্ত রুম যেন আগুনের মতো গরম হয়ে আছে। রুমের ভিতরে ছোট্ট একটা সিলিং ফ্যান, বাতাস যেন গায়েই লাগছে না এমন। তার এসির রুমে ঘুমানোর অভ্যেস, কিন্তু এখানে তো তেমন কিছুই নেই, তাই মাথা বেয়ে তরতর করে ঘাম পড়ছে। নেহার বুক দরপড় করে কাঁপছে, সাথে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে। আতিক স্যারকে শুরুতে ভয় পেলেও এখন কিছুটা হলেও কমে গেছে। তার কথা তিতে হলেও বাস্তবতার সাথে মিল আছে। এখানে আতিক স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। তিনি তো টাকা দিয়ে শোক খোঁজ করতে এসেছে, কিন্তু এখানে যে ভাগ্যক্রমে আমি আছি সেটা তো তার জানা ছিল না। কিছুক্ষণ একদায়নে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থেকে সিগারেট মুখে নিয়ে বলল, আমার লাইটারটা দেখেছ? এদিক ওদিক চোখ বুলিয়ে হাতের ইশারায় নেহা টেবিলের এক কোণে পড়ে আছে দেখালো। আতিক জানালার পাশ থেকে সরে এসে টেবিলের নিচ থেকে নিচু হয়ে লাইটারটা তুলল। সিগারেট ধরিয়ে চেয়ার টেনে নেহার মুখোমুখি হয়ে বসল। সিগারেটে একবার টান দিয়ে সমস্ত ধোঁয়া নাক দিয়ে উড়িয়ে দিল। নেহা তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস নিয়ে আতিক স্যার বলল, নেহা, তুমি যে কথাগুলো বলেছ পুরোটাই সত্যি, তবে তোমার সাথে অনেক বড় প্রতারণা করেছে ইপ্তি। তোমাদের বিয়েটা ছিল সাজানো, যেটা একটু আগে নিজের মুখেই স্বীকার করলো ইপ্তি। আমি তোমাকে ইপ্তির কাছ থেকে ছাড়িয়ে আমার কাছে নিয়ে যাব। 5 লাখ টাকার বিনিময়ে তোমাকে মুক্তি দিচ্ছে ইপ্তি। নেহা আতিক স্যারের দিকে ফেল করে তাকিয়ে থাকলো। নেহা আতিক স্যারের দিকে অপলকভাবে তাকিয়ে থাকলো। নেহা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আতিক বলতে শুরু করলো, নেহা, তোমাকে আমি যা বলবো কথাগুলো ভালো করে শুনবে, কারণ আমি তোমার সম্পর্কে না জেনে তোমাকে খারাপ মেয়ে ভেবেছিলাম, কিন্তু একটু আগে আমার ভুল ধারণা ভাঙলো। আমার সম্পর্কে তেমনি তোমার একটা খারাপ ধারণা জন্ম নিয়েছে। জানি না, হয়তো পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ। তুমি যেমন ইচ্ছে ভাবতে পারো, তাতে আমার বিন্দুমাত্র আফসোস নেই। নেহা, তোমাকে আমার প্রথম দেখায় ভালো লেগেছে, কিন্তু কেন লেগেছে বলতে পারবো না। শুনেছি ভালো লাগা হঠাৎ করে হয়, এতদিন বিশ্বাস করিনি, তবে নিজের ক্ষেত্রে এমনটা হওয়াতে জোরালোভাবে প্রমাণিত হলো। ইপ্তির কাছ থেকে তোমাকে মুক্তি দিতে আমার অনেক টাকা ব্যয় হবে। তুমি ইপ্তিকে ভালোবেসে পালিয়ে এসেছ বিশ্বাস করে, কিন্তু সে তোমার বিশ্বাসের মূল্য দেয়নি। তাই তোমাকে কাল সকালে আমার সাথে আমার ফ্ল্যাটে নিয়ে যেতে চাচ্ছি। তাই এখন তোমার মতামত জানতে চাচ্ছি। আমরা এক ছাদের নিচে থাকব, আমাদের ভিতরে সমস্ত কিছু হবে, শুধু বিবাহের বন্ধনে আবদ্ধ হব না। তুমি আমার চাহিদা পূরণ করবে আর আমি তোমার চাহিদা। কখনো কোনো কিছুর কমতি পাবে না। তোমাকে সমস্ত রকম সুযোগ সুবিধা দিব। আতিকের কথা এতক্ষণ মন দিয়ে শুনল নেহা। কেন জানি চোখের পানি পড়া কিছুতেই থামছে না। আজ নিজেকে পতিতা মনে হচ্ছে, তবুও কাঁপা গলায় বলল, ইপ্তি রাজি হয়েছে? হ্যাঁ, তাছাড়া কেন রাজি হবে না? টাকার কাছে সবাই ছন্ন ছাড়া, যেমন মেয়েদের কাছে পুরুষরা। আতিকের কথা শুনে কেন জানি ভালো লাগছে না, তবুও কিছু করার নেই। কিছুক্ষণ বাদে বাহিরে জুমজুম বৃষ্টি শুরু হলো। আতিক চেয়ারের সাথে হেলান দিয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নেহার ভীষণ খিদে পেয়েছে, পেটের ভিতরে প্রচণ্ড রকমের ব্যথা করছে। হঠাৎ মনে হলো তার পিরিয়ডের ডেট তো 2 দিন পরে, যার পরশ্রুতিতে পেটে ব্যথা শুরু। যদি আজ হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সাথে কোনো প্রোটেকশন নেই। নেহা কোলবালির জড়িয়ে ধরে শুয়ে আছে। আতিক নেহার দিকে সেই যে তাকিয়ে আছে, এখনও পলক ফেলেনি। নেহা ভীষণ বিরক্তি ফিল করছে। কখনো কোনো পুরুষ মানুষ এভাবে তার দিকে তাকিয়ে থাকেনি, এমনকি প্রতারক প্রেমিকও না। বাহির থেকে বাতাসে শো শো শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিল নেহা। চেয়ার ঠেলে আতিক বিছানার দিকে এগিয়ে যেতে নেহা ভয়ে আটকে উঠল। গলার ভিতরে কয়েকবার ঢোক গেল। নেহা বলতে শুরু করলো, আপনার কি ঘুম পেয়েছে? তাহলে বিছানায় এসে ঘুমিয়ে পড়ুন। ঘুম পাইনি, তবে খিদে পেয়েছে। নেহা, তুমি কি রাতে কিছু খেয়েছ? নেহা নির্সুপ।
নেহার শুষ্ক মুখ দেখে আতিক বুঝতে পারলেন নেহা কিছু খায়নি। আতিক সালমানের নাম্বারে কল দিল। কলটা রিসিভ করলে আতিক তাকে ডিনার দিয়ে যাওয়ার কথা বলে কলটা কেটে দিয়ে নেহার পাশে গিয়ে বসলো। নেহা, একটু অপেক্ষা করো, সালমান এখনই খাবার নিয়ে আসবে। আপনি খেয়ে নিয়েন, আমি খাবো না। খাবো না বললেই তো হবে না, দুজনের জন্যই অর্ডার করেছি। কথা বলতে বলতে দরজার ঠকঠকানির শব্দে আতিক উঠে দরজা খুলে দিল। সালমান দরজার সামনে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেটটা আতিকের হাতে ধরিয়ে দিয়ে বলল, গরম আছে, জলদি খেয়ে নিন। সকালে ব্যাংক খুলে টাকা তুলে 11টার ভিতর চলে আসব। ঠিক আছে, সাবধানে যাও। তোমার ছাতা কোথায়? ছাতা গাড়িতে, ঠান্ডা লাগিও না। বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে রুমে ঢুকে টেবিলের উপর রাখলো। নেহা, রুমে প্লেট আছে? আলমারির ভিতরে দেখেন, থাকতে পারে। আতিক আলমারি খুলে একটা প্লেট বের করে বেসিনে গিয়ে ভালো করে ধুয়ে প্যাকেট খুলে বিরিয়ানি ঢেলে নেহার পাশে বিছানায় বসল। আতিক নিজের হাতে বিরিয়ানি নিয়ে নেহার মুখের কাছে ধরল। নেহা অবাক হয়ে যায়। আমি তো বললাম খাবো না। নেহা, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আতিকের জোরাজোরিতে নেহা অবশেষে মুখ খুলে হা করল। আতিক খাবার মুখে তুলে দিল। নেহা খাবার চিবোতে লাগলো। খাওয়া শেষ হলে নেহার মুখ মুছে পানি খাইয়ে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে বিছানার কাছে বসলো। সময় যত পেরিয়ে যাচ্ছে বৃষ্টির পরিধি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আচমকাই বিদ্যুৎ চলে যায়। সাথে সাথে বজ্রপাত শুরু হলে ভয় নেহা আতিককে ঝাপটে ধরে। আতিকও নিজেকে সামলাতে না পেরে নেহাকে জড়িয়ে ধরে। আতিক নেহার মাথায় হাত বুলিয়ে বালিশের উপর শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিল। ব্যাবলার মতো নেহা আতিকের মুখের দিকে তাকিয়ে থাকে। আতিকের বুকের উপরে নেহা মাথা রেখে শুয়ে থেকে বৃষ্টির জুমজুম শব্দ শুনতে পায় না। আতিকের হৃদয়ের স্পন্দনের ডিপ ডিপ শব্দ শুনতে পাচ্ছে। নেহার কেন জানি ভীষণ ভালো লাগছে। যাকে এতটা বছর ভালোবাসার পরেও তার কাছ থেকে এতটা সম্মান সে পায়নি, অথচ অপরিচিত লোকের কাছ থেকে সে সম্মানটুকু সে পাচ্ছে। আতিক নেহাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে পরম মমতায়। পরের দিন সকাল 7টা বাজে ঘুম ভাঙল নেহার। চোখ মেলে তাকিয়ে দেখে আতিক তাকে এখনও জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে, ওঠার কোনো উপায় নেই। অপলকভাবে আতিকের দিকে তাকিয়ে থাকে নেহা। আতিক আড়মোড়া দিতে নেহা চোখ বন্ধ করে রাখে। আতিক নেহাকে ছেড়ে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণ পরে বেরিয়ে এসে নেহাকে ডাকলো। নেহা চোখ খুলে আতিকের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো ডাকলাম। জি বলুন। ফ্রেশ হয়ে রেডি হও, এক কাপড়ে বেরিয়ে যাব আমরা। এখান থেকে বেরিয়ে সোজা শপিং করতে যাব। শপিং শেষ হলে তবে বাসায় ফিরব। শপিং করার কি প্রয়োজন? আমার যেসব জামা কাপড় আছে তা দিয়ে চলে যাবে। তোমার কাপড় তো পুরনো সব। নেহা, তুমি কি ধারণা করতে পারছো না যে তুমি আতিক মৃতার সাথে ঘোরাঘুরি করবে? তাহলে তো তার মতো করেই তোমাকে চলতে হবে। আমি প্রায় সময় দেশের বাহিরে যাই। এবার থেকে তো আমি একা যাব না, তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। বাহিরের লোকেরা জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমরা শুধু সত্যিটা জানব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বিয়ে কেন করেননি? আতিক নির্চুপ। কি হলো বলেন? সবার ভাগ্যে কি বিয়ে লেখা থাকে? থাকে না তো। তেমনি আমার ভাগ্যেও বিয়ের পুল ফোটেনি, তাই বিয়ে হতে গিয়েও হয়নি। বিয়ে ঠিক হয়েছিল? তাহলে হলো না কেন? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে আমি দেখিনি, বা সেও আমাকে দেখেনি। বিয়ের দিন তারিখ সব ঠিক করা হয়েছিল, কিন্তু মেয়েটি বিয়ের আগের রাতে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। তারপর তো বিষয়টা খুবই দুঃখজনক। দুঃখজনক হলেও সত্যি। নেহা বিছানা ছেড়ে নেমে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বলল, আসলে ভালো মানুষদের কপালে সুখ আসে না। দেখুন না, আপনার তো টাকা পয়সা সব আছে, দেখতেও মাশাল্লাহ দারুণ। আপনাকে বিয়ে না করে যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন না, সেও খুব কষ্টে আছে। এই যে আমার কথাই বলি, ভালোবেসে চলে এসেছিলাম, কিন্তু কী লাভ হলো? ফলাফল শূন্য। আজ আপনি ভালো মানুষ বলে আমার সাথে কিছু করেননি এখনও, কিন্তু আপনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমাকে টেনে হিঁচড়ে খেয়ে নিত, আর রেখে যেত সমস্ত শরীরে খামচির দাগ, সালোয়ারে রক্ত লাগানো। সকালে উঠে আয়নায় দাঁড়ালে নিজেকে চেনার আর উপায় থাকতো না। আতিক নেহার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, আমি ভালো মানুষ তোমাকে কে বলল? ভালো মানুষ হলে কি তোমার এখানে আসতাম? না হেসে পারলাম না। ভালো মানুষ কিনা জানি না, তবে আমার কাছে আপনি ফেরেশতা। আপনি আমাকে ইপ্তির মতো লম্পট ছেলের হাত থেকে বাঁচিয়েছেন, তার জন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নেহা, ভীষণ খিদে পেয়েছে। রুমে কি কোনো খাবার আছে?
আমার প্রতিদিন সকাল 8টার ভিতরে নাস্তা করার অভ্যেস। আমি একদম খিদে সহ্য করতে পারি না। এখন থেকে বের হতে প্রায় দুপুর হয়ে যাবে, তখন কোনো দোকানে সকালে নাস্তা পাওয়া যাবে না। আচ্ছা নেহা, তুমি কি রান্না করতে পারো? জি পারি। ওয়াও, তাহলে তো অনেক ভালো হয়েছে। ব্যাচেলর লাইফ থেকে তাহলে মুক্তি পেয়ে স্ত্রীর হাতের রান্না খাওয়া যাবে। ভাবতেই কেমন জানি অদ্ভুত অনুভূতি লাগছে। নেহা আতিকের দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হঠাৎই নেহার দিকে চোখ পড়তে আতিক হেসে বলল, স্ত্রী মানে লোক দেখানো। যাই হোক, স্ত্রী বললেও বা কি, সব কিছুই হবে, শুধুমাত্র বিয়েটা তো হবে না। নেহা মুখটা মলিন করে বলল, সব কিছুই বুঝলাম, তবে সত্যিটা বলতে কি লজ্জা লাগে? কোন সত্যি? আমাদের ভিতরে যে সম্পর্কটা গড়তে চাচ্ছেন সেটা তো অবৈধ সম্পর্ক, তাই না? যে সম্পর্কের কোনো নাম নাই, সমাজ যাকে কুনজরে দেখে। আমাকে তো আপনার রক্ষিতা হিসাবে নিয়ে যাবেন, তারপরে চাহিদা পূরণ হয়ে গেলে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবেন। সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হবে পতিতালয়ে। হাজারো পুরুষের আনাগোনা থাকবে আমার কক্ষে। এভাবেই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে নেহা নামের ফুটন্ত গোলাপ ফুলটি। আতিক নেহার কথা শুনে রাগে ফসফস করতে থাকে। দাঁত খিটমিটিয়ে চোখ দুটো লাল বর্ণ করে নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, চুপ করো নেহা, চুপ করো। কী সব বলছো তুমি? তোমার কথা শুনে শরীরে রক্ত গরম হয়ে গেছে। মাথার ভিতরে পিয়ানো বাজতে শুরু করেছে। মনসত্ত্বে বারবার ধিক্কার জানাচ্ছে। সত্যি কথা তো তাই শুনতে খারাপ লাগছে। নেহা প্লিজ চুপ করো। তোমার সাথে এ ব্যাপারে কোনো তর্ক করতে চাই না। তুমি একটু চুপ করে বসো। আতিক কথা বলতে বলতে পকেট থেকে মোবাইলটা বের করে কারো নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং বাজার পরে কলটা রিসিভ হলো। মোবাইলের অপর পাশ থেকে আতিকের কথা শুনে স্যার বলে সালাম দিল সালমান। সালমান, কি ঘুমাও? হ্যাঁ স্যার, রাতে ঘুমাতে পারিনি, নতুন জায়গায় সময় দিয়েছি। বুঝতেই তো পারছেন, আপনার যে অবস্থা আমারও তার থেকেও ব্যতিক্রম নয়। অনেক রাত করে বাসায় এসেছি। সালমান, এখন কাজের কথা বলি। সকাল তো হয়ে গেছে, আমারও খিদে পেয়েছে। এখানে নাস্তা খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এখন তোমাকে কিছু একটা করতে হবে। বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। আমি একটু পরে আসতেছি। না থাক, সময় খুব বেশি নেই, 9টা বাজতে চলেছে। তুমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে ব্যাংকে গিয়ে চলতি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনবে। আমি এখান থেকে বেরিয়ে নেহাকে নিয়ে কিছু খেয়ে মার্কেটে যাব। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? নেহা আতিকের দিকে তাকাই। সালমান আবারও বলল, বলেছিলাম কি? না মানে যদি কিছু মনে না করতেন তাহলে বলতাম। আরে দূর, তোমার যদি এতটা সংকোচ থাকে তাহলে বাহিরের লোকের কি থাকবে? তুমি আমার পার্সোনাল লোক, তোমাকে বিশ্বাস করে বলেই তো এত কিছু দায়িত্ব দিয়েছি। এখন বলে ফেলো, মেয়েটা কেমন? আতিক নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সত্যি অতুলনীয়, যার প্রশংসা করলেও কম হবে। আলহামদুলিল্লাহ। স্যার সুমকি এসেছিল বাসায়? কি বলো? তুমি কি বলেছ? আমি বলেছি স্যার জরুরি কাজের জন্য আজকে তার কলিগের বাসায় থাকবে। দীর্ঘশ্বাস নিয়ে আতিক বলল, যাক বাঁচলাম। তবে তোমাকে একটা কথা বলি, সুমকিকে বলেও আমার নতুন ফ্ল্যাটের কথা বলবে না। জানলে ঝামেলা হবে, বুঝতেই তো পারছো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। আমি জানি তুমি পারবে, তাই তো তোমাকে আমার এত ভালো লাগে। আমার তরফ থেকে তোমার জন্য গিফট পাওনা রইল, সময় করে দিয়ে দিব। আচ্ছা সালমান, তুমি তাহলে তোমার সমস্ত কাজ শেষ করে আমার সাথে দেখা করতে আসো। তুমি আসলে আমি নেহাকে নিয়ে বের হব। কথা বলা শেষ করে কলটা কেটে মোবাইলটা পকেটে রাখলো আতিক। নেহা বিস্মিত চোখে আতিককে বলল, চুমকি বুঝি আপনার গার্লফ্রেন্ড? না। তাহলে কি? সেটা না জানলে কি হয় না? আসলে পুরুষ মানুষদের আমার এখন একদমই বিশ্বাস হয় না। এই যে ধরুন, ইপ্তি আমাকে 5 লাখে বিক্রি করে দিল। এখন যদি আপনি আমাকে এর চেয়েও বেশি দামে বিক্রি করেন তাহলে তো আমার কিছু বলার থাকবে না। আতিক অগ্নিদৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলল, তুমি অতিরিক্ত কথা বলো, যেটা আমার পছন্দ না। আসলে কারো উপকার করতে নেই। তোমাকে ইপ্তির মতো জানোয়ারের হাত থেকে বাঁচাতে চাচ্ছি, আর তুমি উল্টো আমাকে সন্দেহ করছো। আচ্ছা একটা কথা বলো তো, দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব পড়েছে? বাদ ছিটালে কাকের অভাব নেই, এটা কি জানো? এমনি টাকা ছিটালে মেয়ে মানুষের অভাব নেই। 200টা টাকা দিলে হাজারো মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। নেহা বিশ্বাস করো, তোমাকে আমার প্রথম দেখায় ভালো লেগেছে, তাই তো তোমাকে নিয়ে যেতে চাচ্ছি। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ। সন্দেহ আছে তাতে? না। তাহলে বিয়ে করবেন আমাকে? পারবেন? আপনার রক্ষিতা না করে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন? নেহার এমন মারাত্মক প্রশ্নের সম্মুখীন হয়ে আতিক পুরাই ব্যাবাসাকা খেয়ে গেল। আতিক কল্পনাও করতে পারেনি নেহা এমন প্রশ্ন তার দিকে ছড়ে দিবে।
এই মুহূর্তে নেহার প্রশ্নের উত্তর তার জানা নেই। চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় না দেখে মাথাটা সজোরে নিচু করে রাখে। কি হলো? মাথাটা নিচু করে চুপ করে আসেন কেন? জানতাম আপনারা বিয়ে করতে রাজি হন না, শুধু ফুর্তি করতে রাজি থাকেন। বিয়ে করলে তো নতুন নতুন মেয়ে শরীর পাবেন না। আপনাদের তো প্রতিদিন নতুন মেয়ে দরকার। নেহা, মুখে লাগাম টেনে কথা বলো। যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমার চরিত্র নিয়ে কখনো কথা বলবে না। আমি জীবনে প্রথম তোমার সহানুভূতি চেয়েছি এবং এটাই শেষ। তুমি চাইলে আমার চরিত্র সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারো। দরকার নেই আমার কারো চরিত্র খোঁজা। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। নেহা মনে মনে ভাবছে, কয়েক ঘন্টার পরিচয় আপনাকে যতটুকু চিনেছি জেনেছি সেটাই যথেষ্ট। বাজিয়ে দেখলাম আপনি কি বলেন। আতিক নেহার দিকে ফেল ফেল করে তাকিয়ে থেকে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? নেহা হেসে বলল, আপনাকে বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে? তাছাড়া আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তবে বন্ধুত্বও নেই। আপনি আমাকে শয়তান লম্পট ইপ্তির কাছ থেকে বাঁচিয়েছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তবে আমার এই ছোট্ট জীবনে একটাই আফসোস থেকে যাবে, হয়তোবা কখনো তা পূরণ হওয়া সম্ভব না। কি আফসোস জানতে পারি? এখন বলার উপযুক্ত সময় না, যখন সময় হবে তখন আমি নিজে আপনাকে বলবো। হুম। নেহা, তোমার কথার বলার ধরন খুব সুন্দর, সারাক্ষণ শুনতে ইচ্ছে করে। আচ্ছা নেহা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ নিশ্চয়ই। তুমি কি মন থেকে আমার সাথে যেতে ইচ্ছুক, নাকি আমি তোমাকে ছাড়িয়ে নিচ্ছি বলে যাচ্ছ? নেহা নির্চুপ। নেহা প্লিজ, এভাবে চুপ করে থাকলে চলবে না, সত্যিটা জানতে চাচ্ছি। দেখুন, আপনি আমাকে নরক থেকে মুক্তি দিচ্ছেন, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনি তো বলেছেন আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিবেন, এর চেয়ে আমার আর কোনো চাহিদা নেই। আচ্ছা, তোমার মা বাবার কথা মনে পড়ছে না? তাদের কাছে যেতে ইচ্ছে করছে না কেন? তাদের মুখোমুখি হওয়ার মতো মুখ আমার নেই। আমি অনেক বড় অন্যায় করেছি তাদের সাথে, যার ক্ষমা নেই। আমি সারা জীবন আপনার রক্ষিত হয়ে থাকতে রাজি আছি, কিন্তু মা বাবার কাছে ফিরতে পারবো না, মরে গেলেও না। বেশ তো। আতিকের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। আতিক ইদানিং অপরিচিত নাম্বার দেখলে ভয় পায়, খুবই ডিপ্রেশন কাজ করতে থাকে। বারবার রিং বেজেই চলছে। নেহা আতিকের দিকে তাকিয়ে বলল, কলটা রিসিভ করে নিন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ এতবার কল করতো না। আতিক কলটা রিসিভ করে হ্যালো বলতেই সালমানের কণ্ঠস্বর বেশি আসলো। সালমান, তুমি? হ্যাঁ স্যার আমি। কী ব্যাপার, তুমি কেন এত হাঁপাচ্ছ? সমস্যা কি? স্যার, ভীষণ ঝামেলা হয়ে গেছে। আপনি ওই মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসেন, না হলে বড় সড়ো বিপদে পড়বেন। কি বলছো এসব সালমান? আমার মাথায় তো কিচ্ছু আসতেছে না। তুমি প্লিজ ধীরে স্থিরভাবে কথা বলো, কি হয়েছে? আমি আপনাকে সব বলবো, তবে এখন যা বলছি তাই করেন। তাড়াতাড়ি ইপ্তির ওখান থেকে বের হন। সালমান, সালমান কোনো আওয়াজ না পেয়ে চেক করে দেখে কল কেটে গেছে সালমানের নাম্বারে কল দিলে সুইচ অফ বললে টেনশন কাজ করছে আতিকের। নেহা, কিছু একটা সমস্যা হয়েছে, তাই এখান থেকে জলদি বের হতে হবে। নেহার হাত ধরে দরজা খুলে বাহিরে বেরিয়ে সামনে তাকিয়ে দেখে অনেক লোকজন। দূরে একটা পুলিশের জিপ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হয়তো কোনো কাহিনী ঘটেছে এখানে, তাই তো সালমান কল করিয়ে এখান থেকে সরে যেতে বলেছে। নেহা, এখানে বিশাল বড় কোনো ঝামেলা হয়েছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। আচ্ছা গিয়ে দেখবেন? চলো গিয়ে দেখি। নেহাকে নিয়ে সামনে যেতে দেখা হয়ে গেল রবির সাথে। রবিকে দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি বেরিয়ে আসলো আতিকের। আতিক, তুই এখানে? হ্যাঁ দোস্ত, তুই এখানে কবে বদলি হয়ে আসলি? একটা কল করিয়ে তো জানাসনি। এতদিনের বন্ধুত্ব এত সহজে ভুলে গেলি? আতিক শোন, তুই ভুল বুঝতেছিস। আমি আজ সকালে বদলি হয়ে এলাম। গতকালকে বদলি চিঠি পেয়েছি, এসে এখানে চলে আসতে হলো। কি হয়েছে? সকালে একটা ফোন কল আসে। ফোনটা ছিল একজন চায়ের দোকানদারের। ঠিকানা দিয়ে বলল বিল্ডিংয়ের নিচে একটা মেয়ের বিবস্ত্র লাশ পড়ে আছে। কলটা পেয়ে আমরা চলে আসি। মেয়েটার শরীরে কোনো কাপড় ছিল না, দেখে মনে হচ্ছে মেরে ফেলার আগে গণধর্ষণ করা হয়েছে। মেয়েটির শরীরে খামচির দাগ স্পষ্ট ফুটে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো মেয়েটি দুটো পেস্ট কেটে কাগজে মুড়িয়ে লাশের পাশে ঝুলিয়ে রাখে। এটা একটা বিকৃত মস্তিষ্কের কাজ, নতুবা সিরিয়াল কিলারের। তবে মেয়েটির উপর তার ভীষণ রাগ ছিল, সেটা শরীরের খামচির দাগে ফুটে উঠেছে। লাশটাকে পোস্টমর্টম করলে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। আমরা শুধুমাত্র ধারণা করলাম। একটু বাদে সাদা কাপড়ে ঢাকা মেয়েটি লাশটি ট্রলিতে করে আমাদের পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় বাতাসে ঢেকে রাখা কাপড় উড়ে গিয়ে চেহারাটা দেখে চিৎকার করে উঠল নেহা। আতিক নেহার দিকে তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল।
সাব ইন্সপেক্টর রবি নেহার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি লাশটিকে চিনতে পেরেছেন নাকি? নেহা মুখ খোলার আগে আতিক বলতে শুরু করলো, রবি তুই এসব কী বলিস? নেহা কী করে চিনবে? নেহা এই শহরে নতুন এসেছে, মাত্র কয়েকদিন হলো। লাশের যেভাবে বর্ণনা দিলি সেটা শোনার পরে সবাই ভয় পেয়ে যাবে। তার উপরে মাত্র মেয়েটির মুখ দেখলো। তুই বল, এত সকালবেলা এসব দেখলে কার না ভয় লাগবে? আমি তো ভয় পাই নাই। তোর তো এটাই কাজ, লাশের সাথে প্রতিদিন দেখা সাক্ষাৎ করা। তাছাড়া এটা তো দায়িত্ব। আচ্ছা শোন, তুই ভালো করে তো দায়িত্ব পালন কর, আমি এখন যাচ্ছি। ফ্রি হয়ে বাসায় আসিস। এই আতিক, সাথে মেয়েটি কে বললি না তো? তুই আন্দাজ করে নে কে হতে পারে। ওরে শালা, ডুবে ডুবে পানি খাস? বিয়ে করে বউকে নিয়ে ঘুরতে বের হয়েছিস। তা কবে করলি বিয়ে? এই তো কয়েকদিন হলো। তাহলে আমার ট্রিট কই? আচ্ছা পাওনা রইল, এখন ডিউটি কর, অন্য একদিন খাওয়াবো। ওকে দোস্ত, সাবধানে থাকিস। আর যদি কিছু মনে পড়ে মেয়েটির সম্পর্কে অবশ্যই কল করে জানাবি। সেটা তোকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নেহাকে সাথে করে নিয়ে গাড়িতে বসলো আতিক। গাড়ি সোজা ঘুরিয়ে স্টার্ট দিল। খুব জোরে সোরে গাড়ি চালাচ্ছে আতিক। এদিকে ভয়ে নেহার চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে। চোখের পানি, নাকের পানি সব একাকার করে কাটছে। আতিক গাড়িটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে নেহার গায়ে হাত রাখতেই আতিককে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। আতিক নেহাকে রীতিমতো সামলানোর জন্য মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কি ওই মৃত মেয়েটিকে চিনো? নেহা নির্সুপ। নেহা, তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। নেহা মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলে আতিক চমকে উঠল। তার মানে রবির ধারণা সঠিক ছিল। হ্যাঁ। নেহা, তুমি কিভাবে চিনো? আমাকে সবটা খুলে বলো। মেয়েটির নাম সোনিয়া। যেদিন ইপ্তি আমাকে মিথ্যে বলে বিয়ে করে সেদিন রাতে এই মেয়েকে নিয়ে এসে বলেছিল নামটি। তার মানে ইপ্তি মেয়েটিকে নৃশংসভাবে খুন করেছে। বাবা যায়, ইপ্তি শেষ পর্যন্ত এসব কাজও করতে পারে? নেহা, এভাবে কাঁদলে কোনো কিছুর সমাধান হবে না। নিজেকে সামলে নিয়ে নেহা বলল, আমি কিছু বুঝতে পারছি না। সোনিয়াকে ইপ্তি এভাবে খুন করতে পারে? অবশ্যই এ লাইনে তো কেউ কাউকে চেনে না, সবাই সবার স্বার্থটাই ভালো বোঝে। নেহা, আমি কি রবিকে কল করে লাশটি শনাক্ত করতে সাহায্য করব? কিন্তু তাতে তো রবি আমাকে আরও সন্দেহ করবে। রবি জেনে যাবে তুমি আমার স্ত্রী না। পরে তোমার আসল ব্যাপারটা জানতে পারলেই আমাকে নিয়ে হাসি তামাশা করবে। সবাই আঙ্গুল তুলে দেখিয়ে দিবে আতিক মৃদা পতিতার সাথে রাত কাটায়। যদিও তুমি পতিতা নও, কিন্তু ইপ্তির জবানবন্দিতে তোমাকে পতিতা বলে আখ্যায়িত করবে সবাই। রবি আমার যতই বন্ধু হোক, পুলিশ তো বিশ্বাস করতে নেই। যে কোনোভাবে ব্ল্যাকমেল ঠিক করবে। নেহা, তুমি জানো না আমার কাছে মান সম্মানটা সবার ঊর্ধ্বে। নেহা সিটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। মাথার একপাশে সিনসিন করে ব্যথা করছে। নেহা, তোমার কি খারাপ লাগছে? মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছে। আতিক নেহার গায়ে হাত দিয়ে দেখে আগুনে পড়ে যাচ্ছে। হাত দেওয়ার মতো অবস্থাই নেই। নেহা, তোমার তো দেখছি জ্বরে গা পড়ে যাচ্ছে। তোমাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব, সেখান থেকে বাসায়। কেন, মার্কেটে যাবেন না? না, আজ আর কোনো মার্কেটে না। ডাক্তার দেখিয়ে সোজা বাসায় গিয়ে বেড রেস্ট। আচ্ছা। আতিক গাড়ি স্টার্ট দিল। খুব জোরে টানছে সে। 20 মিনিটের রাস্তা 10 মিনিট এসে পড়েছে। আসার পথে অন্তত 20 বার সালমানের নাম্বারে কল করেছে। প্রথম কয়েকবার রিং বাজলো, এরপর থেকে ফোন সুইচ অফ বলছে। মেজাজ তো পুরোই বিগড়ে গেল। হাতে কোনো টাকা নেই। ডাক্তারের কাছে গেলে তার ভিজিট, ওষুধ এসব কিনতে তো টাকা লাগবে। মানি ব্যাগটাও বাসায় রেখে এসেছে। নেহা, তোমার কাছে টাকা হবে? আসলে এই মুহূর্তে আমার কাছে 10 টাকাও নেই। সালমানও ফোন ধরছে না। বুঝলাম না সালমানের কিছু হয়েছে কিনা। আমি আসার সময় 3000 টাকা নিয়ে এসেছিলাম, সেখান থেকে 500 টাকার মতো খরচ করেছি, বাকি টাকা আছে। আচ্ছা তাহলে আমাকে ধার বাবদ দাও, আমি বাসায় গিয়ে তোমাকে দিয়ে দিব। নেহা ব্যাগ থেকে টাকাটা বের করে আতিকের হাতে দিল। গাড়ি থেকে নেমে নেহার হাত ধরে ডাক্তারের চেম্বারে বসে থাকলো দুজনেই। ডাক্তার কিছুক্ষণ পরে চেম্বারে আসলো। কি নাম তোমার? নেহা। তোমার বয়স কত? 19 বছর 3 মাস। কি সমস্যা? জ্বর, মাথা ঘুরায়। মাথা ঘুরায়? অন্য কোনো সমস্যা না তো? জ্বরের কারণেই মাথা ঘুরায়। আতিক, কি হয় তোমার? নেহা বলতে যাবে তখনই আতিক বলল, আঙ্কেল আমার স্ত্রী। স্ত্রী? কবে বিয়ে করলে? এই তো 2 দিন হলো। তোমার বাবার সাথে গতকাল রাতে কথা হয়েছে, তখন তো তিনি এসব কিছু বলেনি। তাছাড়া তোমার বাবার তো খুব ইচ্ছে ছিল তো আমার মেয়ে সুমকির সাথে তোমার বিয়ে দিবে। তাহলে তুমি এই মেয়েকে বিয়ে করলে কিভাবে? আঙ্কেল, আমার সুমকিকে কখনো পছন্দ ছিল না। ওকে আমার ভালো একটা বন্ধু হিসাবে জানি, এর বাহিরে কিছুই না। তোমার বাবা জানে? না,
আমি একা বিয়ে করেছি, তোমার বাবা কি মেনে নেবে? বাবার মানতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া আমার লাইফ, আমার সিদ্ধান্ত। আমি কাকে নিয়ে থাকবো না থাকবো সেটা একান্তই আমার ব্যাপার। এতে আমার বাবার বা আমার মায়ের কোনো প্রাধান্য নেই। সবাই যে যার পরিবার নিয়ে ব্যস্ত। আমি এত বড় কিভাবে হয়েছি তার খবর কেউ কোনোদিন রাখেনি। এখন যে আমার টাকা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, এখন তারা আমাকে তাদের সন্তান বলে পরিচয় দিচ্ছে। যখন আমি খুব ছোট ছিলাম তখন বাবা অন্য নারীদের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন, কে স্ত্রী কে সন্তান তার কোনো খোঁজ ছিল না। অবশেষে একদিন দুজনে তালাক হয়ে যায়। তখন আমার মা নিজের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন পুরুষদের সাথে রাত কাটাতো। আমি বাধা দেওয়াতে আমাকে বাসা থেকে বের করে দেয়। উফ, সেদিনের কথা চিন্তা করলে শরীরে সমস্ত লোম খাড়া হয়ে যায়। নিজের চাহিদার কাছে নিজের সন্তানও তখন ভিত্তিহীন হয়ে পড়েছে। খিদে জ্বালা সহ্য করতে না পেরে কুকুর বেড়ালদের মতো ডাস্টবিনের পচা ভাত তরকারি খেয়েছি। খিদার জ্বালা যে কী জিনিস সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। পরে আমাকে রাস্তা থেকে একজন আঙ্কেল কুড়িয়ে তার বাসায় নিয়ে যায়। তাদের কোনো সন্তান ছিল না, তারা আমাকে তাদের সন্তানের আসনে বসায়। তার সমস্ত জমি জমা ব্যাংক ব্যালেন্স সব আমার নামে করে দেয়। আজ থেকে 5 বছর আমার সে দত্তক নেওয়া মা বাবা মারা যায়। আজ 2 বছর ধরে আমার জন্মদাতা বাবার সাথে, মানে সবচেয়ে বাজে বাবার সাথে একটা শপিং মলে দেখা হয়। আমি চিনতে পেরে পরিচয় দেই। পরে সেই থেকে তার সাথে ফোনে আলাপ। মাঝে মাঝে সে আসে, আমি যাই। আর মা, সে তো খোঁজ পেয়ে আমার কাছে আসার জন্য মরিয়া। কিন্তু আমি কখনো আমার নোংরা চরিত্রের মহিলাকে মা বলে পরিচয় দিব না। কথাগুলো বলতে বলতে আতিকের 2 চোখ বেয়ে পানি পড়ছে। তাই দেখে নেহাও চোখের পানি ধরে রাখতে পারছে না। ডাক্তার আঙ্কেল আবারও বলল, বাবা, আমি তো এত কিছু জানি না, তবুও বলবো যা হয়েছে ভুলে যাও। বাবার মনে কষ্ট দিও না। তাছাড়া আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। আঙ্কেল, আমি চুমকি কি কখনো ভালোবাসিনি, আর ভালোবাসতে পারবও না। তাছাড়া আমার বিয়ে আরও কয়েকদিন আগেই হতো, কিন্তু মেয়েটি ধোকা দেয়, তাই রাগের বশে নেহাকে বিয়ে করি। নেহা মাথা নিচু করে আতিকের মিথ্যে কথাগুলো শুনছে। কেন জানি নিজের অজান্তে ভালো লাগছে। এভাবে কেউ কখনো নেহাকে ভালোবাসেনি। আঙ্কেল, আপনি নেহাকে ভালো করে দেখেন। আঙ্কেল দীর্ঘশ্বাস নিয়ে বলল, রুগীর প্রেশার অনেক লো। প্রচুর পরিমাণে ফল, সবুজ শাকসবজি, স্যালাইন, প্রোটিন জাতীয় জিনিস খেতে হবে। একটা কথা আমার মাথায় আসছে নাতিক। কি? তোমার স্ত্রীর ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে না তোমার স্ত্রী। এর পিছনে কি কোনো কাহিনী আছে নাকি? না আঙ্কেল, আসলে নতুন পরিবেশ, নতুন জায়গা, হঠাৎ পরিবার ছেড়ে এক কাপড়ে চলে এসেছে তো, তাই কোনো পোশাক এখনও কিনে দিতে পারিনি। আর লজ্জায় ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, খাওয়ার সাথে সাথে ওষুধগুলোও চলবে। ঠিক আছে, নেহাকে খাওয়ানোর দায়িত্ব আমার। হুম। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে গাড়িতে বসলো দুজনেই। নেহা কাত হয়ে হেলান দিয়ে বসে আছে। আতিক বিষয়টা লক্ষ্য করলো। নেহা, তোমার কি বেশি খারাপ লাগছে? অনেকটা। আচ্ছা, সামনেই ওষুধের দোকান, গাড়ি থামাবো আর টুফ করে কিনে বাসায় যাব। এই বলে গাড়ি স্টার্ট দিল আতিক। কিছু দূর যেতে নেহার দিকে তাকালো আতিক। নেহাকে বেশি ক্লান্ত দেখাচ্ছে। নেহা, বেশি খারাপ লাগছে? বমি করব। আচ্ছা ওয়েট, আমি গাড়িটা একটা সাইডে দাঁড় করাই, তারপর করো। আতিক দ্রুত গাড়িটা দাঁড় করায়। নেহা গাড়ি থেকে নেমে একপাশে বমি করলো। আতিক গাড়ি থেকে পানির বোতলটা বের করে নেহার হাতে দেয়। নেহা পানি দিয়ে কুলি করে অল্প করে পানি খেয়ে নাও। নেহা উঠে দাঁড়াতেই পারছিল না দেখে আতিক তাড়াতাড়ি কোলে তুলে নিল। কোলে নিতে আতিকের হাত রক্তে ভিজে গেল। আতিক বুঝতে পারলো নেহার পিরিয়ড হয়েছে, তাই ওই অবস্থায় নেহাকে কোলে নিয়ে গাড়িতে বসালো। ফার্মেসির সামনে গিয়ে কর্মচারীকে ডাক দিয়ে প্রেসক্রিপশন দিয়ে বলল, ওষুধগুলোর সাথে একটা পেডও দিও। কর্মচারী আতিকের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। একটু বাদে কর্মচারীটি এসে ওষুধের প্যাকেটটা হাতে দিল। আতিক কর্মচারীকে বলল, ফেড কোথায়? ও সরি স্যার, একদম ভুলে গেছি। কর্মচারীটা কথা বলছে, আরেকদিকে আর চোখে নেহাকে দেখছে। আতিকের ভীষণ রাগ উঠল। রাগ সামলাতে না পেরে জোরে চেঁচিয়ে উঠলে দোকানের মালিক সহ আশেপাশে থাকা লোকজন গাড়ির কাছে এসে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ ভাই, দেখুন না, আমার স্ত্রীর প্রচণ্ড জ্বর গতকাল রাত থেকে। মাত্র ডাক্তার ডেকে বের হলাম। গাড়িটা দাঁড় করিয়ে কর্মচারীকে বললাম ওষুধের সাথে একটা পেডের প্যাকেট দিতে, কিন্তু সে ওষুধ দিয়ে পেড দিল না। যখন আমি পেডের কথা আবারও উল্লেখ করলাম, তখন সে আমার স্ত্রীর দিকে কুনজরে তাকাচ্ছে। এখন আপনারাই বলুন, এর কি শাস্তি হওয়া উচিত? দোকানের মালিক ঝামেলা হওয়ার আগে আতিকের কাছে তার কর্মচারীর হয়ে ক্ষমা চায়।
দোকানে ঢুকে নিজের হাতে প্লেট এনে আতিকের হাতে দিয়ে বলল, স্যার এটা ফ্রিতে দিলাম, দাম দেওয়া লাগবে না। আতিক হাসলো। তারপর মানিব্যাগ থেকে 500 টাকার নোট দিয়ে বলল, আতিক মৃধা কোনো ভিখারি না। আপনি কি ভেবেছেন টাকা হাতানোর জন্য ঝামেলা করতে চেয়েছি? আমি চাইলে এক্ষুনি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারতাম। বয়সটা আমার দাদার বয়সী হয়ে গেছেন বলেই বেঁচে গেছেন। গাড়ি স্টার্ট দিলে দোকানদার টাকা ফেরত দিতে চাইলে আতিক বলল, দাদির জন্য রসমালাই নিয়ে যাবেন। নেহা আতিকের কোলে নিশ্চিন্তে সেই যে ঘুমিয়ে পড়েছে তার আর ঘুম ভাঙেনি। 10 মিনিট পরে বাসার সামনে এসে গাড়ি থামলো আতিক। গাড়ি থেকে নেমে নেহাকে কোলে তুলে নিল। এতক্ষণে নেহার পিরিয়ডে আতিকের শার্ট প্যান্ট সব রক্ত ভিজে গেছে। গেটের সামনে দেখে দারোয়ান বসে আছে। নেহাকে এমতো অবস্থায় দেখলে সে কি মনে করে ভেবে তাকে আগেই ডাক দিল। জি স্যার, কিছু বলবেন? সুমন, আমি কালকে বিয়ে করেছি। তোমার ভাবির খুব জ্বর, ডাক্তার দেখিয়ে বাসায় আসলাম। এদিকে একটা সমস্যাও হয়ে গেছে। সুমন আতিকের দিকে এক পলক তাকিয়ে চেয়ারের উপর রাখা চাদরটা এনে নেহার গায়ে লেপটে দিল। ধন্যবাদ দিয়ে ছোট করব না। আচ্ছা শোনো, সন্ধ্যার পরে বাসায় একবার ঘুরে যেও। হুম। আতিক নেহাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা খুলে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে নেহাকে সোফার উপরে শুয়ে দিতে নেহার ঘুম ভাঙল। চোখ খুলে তাকাতে আতিককে রক্তমাখা অবস্থা দেখে অনেকটা ঘাবড়ে যায়। মিনিট 5 পরে অনুভব করলো তার সেলোয়ার রক্তে ভিজে গেছে। পেটের ভিতর ছিনছিন ব্যথাও করছে। তখন বুঝতে পারলো আতিকের গায়ে তার পিরিয়ডের রক্তের দাগ লেগে আছে। নেহা মুখ খোলার জন্য বলতে নিলে আতিক নেহাকে থামিয়ে বলল, আমার কাছে লজ্জা পাওয়া লাগবে না। তোমার পিরিয়ড কখন হয়েছিল? সকালে যখন বের হয়েছি তখন। তাহলে আমাকে বললে না কেন? নেহা নিশ্চুপ। যদি তখন বলতে তাহলে এই পরিস্থিতি হতে পারতো না। আসলে আপনার কাছে বলতে লজ্জা লাগছিল। নেহা, তোমার মন মানসিকতা এখনও সে আদিম যুগের মানুষদের মতো রয়ে গেছে। আমরা এখন আর পরাধীন না। নেহা, পিরিয়ড কোনো লজ্জার বিষয় না। পিরিয়ড হলো একটা নারীর গর্ব। এটা তো চলমান, প্রতি মাসেই মেয়েদের পিরিয়ড হয়। পিরিয়ডকে নিয়ে যারা হাসাহাসি করে তাদের মতো গাদা বোকা দুনিয়াতে একজনও নেই। কারণটা কি জানো? নারীদের যদি পিরিয়ড না হতো তাহলে দুনিয়াতে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারতো না। সন্তান জন্মগ্রহণের পিছনে পিরিয়ডের সবচেয়ে বেশি অবদান। বিবাহিত নারীর যদি কোনো মাসে পিরিয়ডের ডেট মিস হয়ে যায় তখন সে হাজারো টেনশনের মধ্যে পড়ে যায়। পিরিয়ড বন্ধ হওয়া মানে সে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একজন নারী যখন প্রেগনেন্ট হয় তখন 10 মাস 10 দিন পিরিয়ড বন্ধ থাকে। তখন তার শরীর থেকে বিন্দু বিন্দু রক্ত নিয়েই তার গর্ভের সন্তানটি বেড়ে উঠতে থাকে। বাচ্চা জন্ম হওয়া 40 থেকে 45 দিন পর্যন্ত নারীর পিরিয়ড হতে থাকে। পরে আস্তে আস্তে প্রতি মাসে স্বাভাবিকভাবে আগের মতো হতে থাকে। নেহা, তাহলে বলো, নারীদের মতো এত বড় গর্ব তো পুরুষদের নেই, তবুও মেয়েরা পিরিয়ডকে নিয়ে চিন্তিত। আতিকের কথাগুলো খুব মনোযোগ সহকারে নেহা শুনল। বেশ ভালো লেগেছে তার। জীবনে এই প্রথম কোনো পুরুষের মুখে পিরিয়ড নিয়ে গর্ব করতে শুনল। আতিক আলমারি খুলে শাড়ি, ব্লাউজ, পেটিকোট নেহার পাশে রেখে বলল, আমি চেঞ্জ করতে যাচ্ছি, তুমি পাশের ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। তবে গায়ে কিন্তু তাই অল্প দিয়ে ধুয়ে নিও। আচ্ছা। আতিক কিছুক্ষণ পর বেরিয়ে আসে। এসে চোখ পড়ল নেহার দিকে। নেহা সোফার উপরে চুলগুলো মেলে দিয়ে বসে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে উড়ে মুখের উপর পড়ছে। এক হাত দিয়ে নেহা চুলগুলো বারবার সরিয়ে দিচ্ছে। নেহার ডান গালে টোল পড়ে। টোল পড়া মেয়ে আতিকের ভীষণ পছন্দ। হাসলে টোলটা খুব ভালোই লাগে। আতিক নেহার পাশে এসে বসল। আতিক বসাতে নেহা ঠিক করে বসল। নেহা, কি খাবে? আমার খিদে নেই, ভালো লাগছে না। খিদে নেই কেন? জানি না, খেতে ইচ্ছে করছে না। কোনো কথা শুনতে চাচ্ছি না, বলো কি খাবে? আচ্ছা, আপনি যা খাবেন তাই খাবো। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজলো। আতিক গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে উঠল। সালমান, তুই? সকাল থেকে কতবার কল করেছি, কলটা রিসিভ কেন করিসনি? আবার ফোন সুইচ অফ করে রাখছিস? স্যার, আগে আমাকে ভিতরে আসতে দিন, তারপর না হয় আস্তে আস্তে সব বলি। সালমান টেবিলের উপর বিরিয়ানির প্যাকেট আর কোকের বোতল রেখে সোফার উপরে বসল। আতিক এক গ্লাস পানি এনে সালমানের সামনে ধরল। আতিকের হাত দিয়ে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল সালমান। আতিক সালমানের দিকে তাকিয়ে আছে। এতদিন ধরে পরিচয় কখনো এমন রূপে সালমানকে আতিক দেখেনি। চোখ মুখ লাল হয়ে আছে, চুলগুলো আওলা ঝাওলা, মনে হচ্ছে কোথা থেকে পালিয়ে এসেছে। কি হয়েছে সালমান, তোমাকে এমন কেন দেখাচ্ছে? আমার বন্ধুর মা মারা গেছে গতকাল রাত 2টার দিকে। তাকে নিয়ে রাত থেকে সকাল পর্যন্ত ব্যস্ত ছিলাম। সারা রাত ঘুমাতে পারিনি বলে খুব টায়ার্ড লাগছে। যদি আমাকে প্রয়োজন না পড়ে তাহলে আমি গিয়ে শুয়ে পড়ি।
কিন্তু তাহলে তুমি আমাদের ইপ্তির ওখান থেকে বের হতে বললে কি করে? তুমি কি ওখানে গিয়েছিলে? গলার ভিতরে ডোক গিলে বলল, না, ইপ্তি কল দিয়েছিল, তখন জানতে পারছি। আচ্ছা সালমান, তুমি কি রেস্টে নাও, সন্ধ্যার পরে কথা বলবো। আপনারা খেয়ে নিন, সকালে তো কিছু খাননি। আচ্ছা। সালমান চলে গেলে দরজা আটকে দিল আতিক। নেহা, তোমাকে আমি খাইয়ে দিব? আপনার ইচ্ছা। আতিক নেহাকে খাইয়ে দিল। তারপর দুপুরের ওষুধ খাইয়ে দিয়ে নেহাকে কোলে তুলে নিয়ে বেডরুমে ঢুকলো। বিছানায় শুইয়ে দিয়ে চুলগুলো আলতো করে টেনে দিতেই নেহা ঘুমিয়ে পড়ল। নেহা ঘুমিয়ে পড়লে আতিকও নেহার পাশে শুয়ে পড়ল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ধোঁকা, লিখেছেন নুসরাত জাহান। এটা গল্পের প্রথম অংশ, পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।